হাতিল প্রেজেন্টস টিভিএস ইনসাইট অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আবুল কাশেম। আমরা আজকে কথা বলবো বাংলাদেশের সবচেয়ে বড় অবকাঠামো প্রকল্প যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। আপনারা জানেন যে এটা রাশিয়ান ঋণে সরকার এটা বাস্তবায়ন করছে। তো রাশিয়ার সাথে যে ঋণ চুক্তি ছিল, সেই ঋণ চুক্তি অনুযায়ী আমাদের রাশিয়ার যে ঋণ দেওয়ার কথা ছিল সেটা হচ্ছে 2024 সালের ডিসেম্বরের মধ্যে সরকারের ব্যয় করার কথা ছিল, কিন্তু আমরা সেটা পারি নাই। বেশ কিছু অর্থ এখনও ঋণের অব্যয়িত রয়ে গেছে। তো সরকার এখন রাশিয়ার সাথে একটা আলোচনা করে সিদ্ধান্ত পৌঁছেছে যে যে অর্থটা এখনও ব্যয় হয়নি সেটা আমরা 2026 সালের ডিসেম্বর পর্যন্ত ব্যয় করার সুযোগ পাব। ফলে আমাদের যে রূপপুর পারমাণবিক প্রকল্প নিয়ে বাস্তবায়নের যে একটা জটিলতা ছিল রাশিয়ার সাথে ঋণ চুক্তি বাস্তবায়ন নিয়ে, সেই জটিলতাটা কেটে যাচ্ছে। আপনাদের আরেকটু বলে রাখি যে এই যে 2 বছর যে মেয়াদ বৃদ্ধির এই প্রস্তাব, এটা কিন্তু আগের শেখ হাসিনা সরকারের সময়ে দেওয়া হয়েছিল। তো এবং এটা নিয়ে রাশিয়ার সাথে নেগোসিয়েশন চলছিল। তো এখন গতকাল প্রধান উপদেষ্টার সাথে রাশিয়ার রোসাটমের যিনি প্রধান, তিনি একটা মিটিং করে এটা একটা শুরু হয়ে আসছে। এটা নিঃসন্দেহে বাংলাদেশের জন্য সুখবর। আমরা এই বিস্তারিত বিষয়টা জানবো আমাদের বিশেষ প্রতিনিধি শেখ আবদুল্লাহর কাছ থেকে। তিনি আজকে এই বিষয়ে ডিট নিউজ করেছেন। আবদুল্লাহ, আপনি একটু বলবেন যে রাশিয়ার কাছ থেকে যে আমাদের যে ঋণ রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নিয়ে, এটা 24 সালের মধ্যে আমাদের ব্যয় করার কথা ছিল বা প্ল্যান ছিল, সেটা আমরা পারি নাই। এখন 2 বছর হবে। তো আসলে আমরা পারি নাই কেন, এবং আগামী 2 বছরে সেটা কতটা সফলভাবে পারবো? ধন্যবাদ আপনাকে। প্রথমত হচ্ছে এটা বাংলাদেশের বর্তমানে নানান ধরনের যে হচ্ছে সংকট যাচ্ছে, নানান ধরনের অসুবিধার কথা আমরা শুনছি। তার মধ্যে একটি ভালো খবর যে আপনি বলছিলেন যে দেশের সবচেয়ে বড় অবকাঠামো প্রকল্প এবং পাশাপাশি এটার পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। তো এটা নির্মাণ করাটা এখন মোটামুটি নিশ্চিত হলো আমরা এই ঋণটা পাওয়ার নিশ্চয়তা পাওয়ার প্রেক্ষিতে। পারে নাই কেন, না পারার যে ব্যাখ্যাগুলো আমরা যখন এই প্রকল্পের পিডি বা সংশ্লিষ্ট অন্যান্য যারা আছেন তাদের সঙ্গে কথা বলি, ওনারা যেটা বলেন যে এই প্রকল্পটার শুরুর দিকেই হচ্ছে কোভিড হয়েছিল এবং কোভিডের কারণে অনেক দিন কাজ বন্ধ ছিল। যে সমস্ত সময় ওই কাজগুলো যদি সময় মতো করা যেত, হয়তো ঋণগুলো আরও আগে নেওয়া যেত বা অর্থগুলো আরও আগে ব্যয় করা যেত। কোভিড শেষ হওয়ার পরপরই গিয়ে দেখা গেছে যে ইউক্রেন এবং রাশিয়া তারা যুদ্ধে জড়িয়ে পড়েছে। সেখানে রাশিয়ান পক্ষ থেকে যে ধরনের ফাংশনগুলো আমাদের সাথে করার কথা ছিল, সেখানেও কিছু কিছু বিচ্যুতি হয়েছে এরকম যে রাশিয়ান কিছু ব্যাংকের উপরে বা আরও অনেক ইসের উপরে মার্কিন নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। মার্কিন নিষেধাজ্ঞা দেওয়ার মধ্যে এরকম একটি ব্যাংক আছে যে ব্যাংকটা এই রূপপুরের অর্থ লেনদেনের মধ্যে সম্পৃক্ত। তো সেইখানেও কিছু অসুবিধা হয়েছে। আবার আমাদের অভ্যন্তরীণ কিছু ঘটনা ঘটেছে। সর্বশেষ আপনি যেটা বললেন যে এই আবেদন শেখ হাসিনা সরকারের সময় রাশিয়া সরকারের কাছে করা হয়েছিল যে আমাদের ঋণ ছাড়ের মেয়াদ যাতে 2 বছর বাড়িয়ে দেওয়া হয়, কিন্তু শেখ হাসিনার সরকার পরিবর্তন হয়েছে। এই যে একটা সরকার পরিবর্তন, সেটাও কিন্তু এই প্রকল্পের বাস্তবায়নের গতিকে কিছুটা হলেও স্লো করে দিছে। এরকম নানান ধরনের কারণ থাকায় আমরা আসলে সময় মতো এইটা মানে অর্থগুলো নিতে পারিনি বা কাজগুলো এগিয়ে নিতে পারিনি। বর্তমানে আমাদের যে আইএমইডি আছে, যারা প্রকল্পের অগ্রগতি মূল্যায়ন করে থাকে, তারা বলছে যে 68% মতো কাজ হয়েছে। যদিও প্রকল্পের সংশ্লিষ্ট লোকজন যারা, তারা দাবি করছে এটা 75% মতো কাজ হয়েছে। আইএমইডি অবশ্য একটা নির্দিষ্ট সময়ের কথা উল্লেখ করেছে, গত বছরের নভেম্বর পর্যন্ত তারা বলেছে। আর এখন তো আসলে নভেম্বরের পরে আরও 4 মাস গেছে। তো সেই ক্ষেত্রে এটা 75% পর্যন্ত বাস্তবায়ন হয়েছে, বাকি 25% কিন্তু এখনও বাস্তবায়ন হয়নি। বলা হচ্ছে যে এই 2025 সালে এখানে 2টো ইউনিট, আপনি জানেন 2টো ইউনিট 1200 মেগাওয়াট করে মোট 2400 মেগাওয়াট বিদ্যুৎ আমাদের জাতীয় গ্রিডে যুক্ত হবে বা এখান থেকে উৎপাদন হবে। একটা ইউনিট বলা হচ্ছে যে অলমোস্ট রেডি। এই ইউনিট থেকে 25 সালেই হচ্ছে বিদ্যুৎ জাতীয় গ্রিডে দেওয়া যাবে। তবে এখানে কিছু শঙ্কার কথাও কেউ বলেন, সেটা হচ্ছে এই বিদ্যুৎ মানে এখানে অনেক টেকনিক্যাল ব্যাপার আছে। আমি মোটার দাগে যেটা বুঝি যে সেটা হচ্ছে যে এই বিদ্যুৎ উৎপাদনের জন্য বিদ্যুৎ নিতে হবে, এরকম ব্যবস্থাও থাকতে হবে। আবার বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করার ব্যবস্থাও থাকতে হবে। সেই সঞ্চালন লাইন এখনো পরিপূর্ণভাবে প্রস্তুত না। সঞ্চালন লাইন প্রস্তুত না হলে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মতন বিদ্যুৎ কেন্দ্রের একটা ইউনিটকে চালু করা বা চালু করে বসিয়ে রাখা, এটা আসলে খুব বেশি মানে সম্ভব না আর কি।
তো সেই প্রেক্ষিতে এটা নির্ভর করছে যে এই 25 সালে চালু করা যাবে কিনা একটা ইউনিট, সেটা নির্ভর করছে যে সঞ্চালন লাইন কতটা প্রস্তুত হলো। আপনি এখন যে সমস্ত কাজগুলো বাকি আছে তার বেশিরভাগ কাজই হচ্ছে দ্বিতীয় ইউনিটের, এবং এইটার নিরাপত্তা ব্যবস্থা, এর হচ্ছে আরও কিছু সংরক্ষণ করা, এরকম অন্যান্য কাজ, এগুলোর সাথেও কিন্তু হচ্ছে বেশ ব্যয় হচ্ছে আছে। আপনি যেটা বলছিলেন যে আমরা কিছু ঋণ নিতে পেরেছি, বাকি কিছু ঋণ রয়েছে যেটা আমরা 26 সাল পর্যন্ত নিতে পারবো, সেইখানে আমি একটু পরিমাণটা উল্লেখ করতে চাই। 2024 সালের ডিসেম্বর পর্যন্ত আমাদের ঋণ বিতরণের কথা ছিল, সেই পর্যন্ত সময়ে আমরা $7.7 বিলিয়ন ঋণ নিতে পেরেছি। এই প্রকল্পটা বাস্তবায়নে খরচ হবে $12.65 বিলিয়ন, বাংলাদেশি টাকায় 1,13,000 বা 1,14,000 কোটি টাকার মতো ব্যয় হবে। এর 90% হচ্ছে রাশিয়ান ঋণ, আর 10% বাংলাদেশের সরকার দিচ্ছে। তাতে হচ্ছে প্রায় $11.38 বিলিয়ন রাশিয়ান ঋণ। সেখান থেকে আমরা $7.7 বিলিয়ন নিতে পেরেছি, বাকি আছে আমাদের $3.68 বিলিয়ন মতো। এই $3.68 বিলিয়ন আমাদের এই সময় হচ্ছে ছাড় হবে। এই ছাড়ের মেয়াদটা বৃদ্ধি পাওয়ার কারণে আমাদের আরেকটা সুবিধা আমরা হয়তো চাইবো বা আলোচনার মধ্যেও এসেছি ইতিমধ্যে, সেটা হচ্ছে যে এই ঋণ তো পরিশোধও করা লাগবে। পরিশোধ শুরু করার কথা ছিল 2027 সালের 15 মার্চ থেকে, যে আমরা ঋণের মূল সুদ তো আমরা দেওয়া শুরু করেছি, কিন্তু আমরা মূল টাকা ফেরত দেওয়ার কথা ছিল 2027 সালের 15 মার্চ থেকে। এইটা আরও 2 বছর পিছিয়ে গিয়ে 2029 সালের 15 মার্চ থেকে আমাদের মূল ঋণের প্রথম কিস্তি দেওয়া বাংলাদেশে শুরু হবে। এইখানে বাংলাদেশ আরেকটা স্পেস পাচ্ছে, যে এই যে এখন আমাদের ডলারের সংকট আছে, আমাদের রিজার্ভের ক্রাইসিস আছে, এরকম সময় গিয়ে বাংলাদেশ মাঝখানে 2 বছর পরে থেকে আরও ঋণ পরিশোধটা শুরু করতে পারবে। এটা একটা বড় লোন, সেই ক্ষেত্রে আমরা এই স্পেসটা পেলে আমাদের ইকোনমির জন্য একটা ভালো দিক। আপনার কাছে এখন একটা পলিটিক্যাল বিষয় জানতে চাবো, যে 5 আগস্টের আগে আমরা দেখছি যে রাশিয়ান সরকারের যারা মুখপাত্র, তাদের যে বক্তব্য ছিল আন্দোলন ঘিরে, তারা হচ্ছে শেখ হাসিনার সরকারের প্রতি তাদের অকুণ্ঠ সমর্থন ছিল, এবং আমরা দেখছি যে 2024 সালের ইলেকশনের আগেও তারা হচ্ছে এরকমই বক্তব্য দিয়েছে। এবং এই সরকারকে, যে বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার, যেহেতু মাননীয় প্রধান উপদেষ্টার সাথে যুক্তরাষ্ট্রের ভালো রিলেশন, তাকে হচ্ছে পশ্চিমের সাথে বেশ ভালো রিলেশন ধরা হয়। তো স্বাভাবিকভাবে অনেকের মধ্যে আশঙ্কা ছিল যে হাসিনার পতনের পরে রাশিয়ার সাথে বাংলাদেশের যে ডিপ্লোম্যাটিক রিলেশন, সেটা হচ্ছে খারাপ হইতে পারে। কিন্তু এই ঘটনায় কি আপনার মনে হয় যে আসলে সেরকম খারাপ হওয়ার কোনো ঝুঁকি নেই, বরং হলো আগের মতোই বা স্মুথলি চলছে বা সামনে চলবে? দেখুন, মানে আমি খুব পরিষ্কার করে এইটা মানে কূটনৈতিক সম্পর্কটা বা দুই দেশের পারস্পরিক সম্পর্কটা কোন পর্যায়ে, সেটা আপনাকে খুব স্পষ্ট করে বলতে পারবো না। আমি এই নিউজ লিখতে গিয়ে একজন সাবেক কূটনীতিকের সঙ্গে কথা বলেছিলাম। উনি যেটা বললেন, উনি বললেন যে দেখেন, এই যে $11 বিলিয়ন ঋণ, এইটা আসলে রাশিয়ার জন্য খুব বিশেষ কোনো মানে অর্থ না। রাশিয়া অনেক বড় দেশ, তাদের ইউরোপের এই ইউক্রেন রাশিয়া যুদ্ধ শুরু হওয়ার পরে ইউরোপের দেশগুলোতে তাদের প্রায় $350 বিলিয়ন মতো তাদের ফ্রিজ হয়ে আছে, অ্যাসেট ফ্রিজ হয়ে আছে। তো সেই ক্ষেত্রে এটা খুবই সামান্য, এই অর্থটা বাংলাদেশকে দেওয়া তাদের জন্য ম্যাটার করে না। কিন্তু এইটা গুরুত্বপূর্ণ যে রাশিয়ান রোসাটম তারা বাংলাদেশে একটা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করছে বা বাংলাদেশকে করে দিচ্ছে। এখানে তারা সহযোগিতা করছে সরাসরিভাবে অর্থ দিয়ে এবং কারিগরি সহযোগিতা দিয়ে। এইটা একটা গুরুত্বপূর্ণ, যে রাশিয়ার এই কার্যক্রমটা রাশিয়া এখানে চালিয়ে নেবে কি নেবে না রাশিয়া নিজে ভাববে। বাংলাদেশে এখন কে সরকার, সেইটার চেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে যে রাশিয়া তাদের নিজস্ব উদ্যোগটা এখানে ফেলে রেখে চলে যাবে, নাকি এই উদ্যোগটা তারা এখানে শেষ করবে, সেইটা এখানে বিশেষ গুরুত্বপূর্ণ। পাশাপাশি উনি বললেন যে এই যে একটা সমঝোতা হলো, যে না বাংলাদেশকে সহযোগিতা করা এবং বাংলাদেশকে এই প্রকল্পটা শেষ করার জন্য সময় দেওয়া, এইটাও কিন্তু দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে একটা উষ্ণতার মানে লক্ষণ আর কি, যে না তারা কিন্তু বাংলাদেশকে এড়িয়ে যাচ্ছে না, বাংলাদেশের পাশে আছে। সরকারের সাথে সরকারের সম্পর্ক নিয়ে আমি জিজ্ঞেস করেছিলাম, আপনি যেরকম আমার কাছে বলছেন এরকম। ওনার বক্তব্যটা হচ্ছে যে এটা আসলে একটা অন্তর্বর্তীকালীন সরকার, এই অন্তর্বর্তীকালীন সরকার যে বেশি সময় থাকবে না, এটা রাশিয়ান সরকারও বোঝে।
ফলে এই প্রকল্পটা অন্তর্বর্তী সরকারের দায়িত্বে কে আছেন সেই কারণে প্রকল্পটাকে মানে ব্যাহত করা, এটা নিয়ে রাশিয়া সরকার ভাববে না, বরং ভাববে এর পরবর্তীতে কারা আসবে, প্রকল্পটা কাদের মাধ্যমে পরিচালিত হবে সেটি তাদের কাছে গুরুত্বপূর্ণ হবে। তখন হয়তো তারা এই নিয়ে যদি কথাবার্তা বলার দরকার হয়, তাদের নিজেদের জায়গা থেকে কোনো ধরনের পদক্ষেপ নেওয়া দরকার হয়, সেইগুলো তখন হয়তো তারা নিবে, তখন হয়তো সেটা দৃশ্যমান হবে। আপনার কাছে আমার সংক্ষেপে লাস্ট একটা বিষয় জানতে চাবো যে এই যে রাশিয়ার ঋণের সুদ পরিশোধ যে আমরা করতেছিলাম এবং সেখানে হচ্ছে ওই যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার কারণে কিছু প্রবলেম হচ্ছিল এবং বিভিন্ন সময় সরকার এবং রাশিয়ার মধ্যে এটা নিয়ে মিটিং হয়েছে যে আমরা চাইনিজ হলো ইউয়ানে পরিশোধ করব বা হচ্ছে চাইনিজ ব্যাংকে করব অথবা অন্য কোনোভাবে করব, সেটার কি কোনো সমাধান হয়েছে? এখনো পর্যন্ত আমি যতদূর জানি তার কোনো পরিষ্কার কোনো সমাধান হয়নি। তবে দুই পক্ষ একটা সিদ্ধান্তে এসেছে যে ইতিমধ্যেই বাংলাদেশ সরকার রাশিয়ার ঋণের বিপরীতে যে সুদ হয় বা রাশিয়ার যে পাওনা সেটা একটা আলাদা অ্যাকাউন্টে রেখে দেয়, কিন্তু সেটা রাশিয়ার হস্তগত হয় না। রাশিয়া চায় যে এই অর্থ তাদের হস্তগত হোক, সেটা বাংলাদেশে হোক অথবা বাংলাদেশের বাইরে চীনে হোক অথবা অন্য কোনো দেশে হোক, কোনো না কোনো উপায়ে হোক। তো যখন অন্য দেশেও কোনো উপায়ে এই অর্থ পাঠানো যাচ্ছে না রাশিয়ার কাছে, তার প্রেক্ষিতে একটা সিদ্ধান্তের কথা আমরা বেশ আগে শুনেছিলাম যে বাংলাদেশেই রাশিয়ান কর্তৃপক্ষের একটা অ্যাকাউন্ট খুলে সেখানে তাদের কাছে এই অর্থটা দেওয়া হবে, যখন সুবিধাজনক সময় হবে তখন তারা যাতে এটা নিয়ে নিতে পারে। কিন্তু সেইটা নিয়েও কিছু অসুবিধার কথা পরবর্তীতে আমরা শুনেছি যে সেইটা কিভাবে অপারেট করা হবে বা যে ব্যাংকে খোলা হবে রাশিয়ান কর্তৃপক্ষের এই অ্যাকাউন্ট, সেই ব্যাংক কি আমেরিকান কোনো নিষেধাজ্ঞার মধ্যে পড়ে কিনা, এরকম একটা পর্যালোচনার কার্যক্রম চলছিল। তবে এই যে ঋণের মেয়াদ বৃদ্ধি সংক্রান্ত ইস্যুতে যে আলোচনাগুলো হয়েছে সেই আলোচনায় এই প্রসঙ্গটি এসেছে এবং আমরা সংশ্লিষ্টদের কাছ থেকে শুনেছি যে এই ব্যাপারেও সামনে দ্রুত আমরা একটা ভালো খবর পাবো যে রাশিয়ান কর্তৃপক্ষকে বাংলাদেশ তাদের পাওনা কিভাবে পরিশোধ করবে তার একটা স্পষ্ট রূপরেখা তারা ঠিক করতে পারছে, কিন্তু এখনো পর্যন্ত তারা ঘোষণা করে নাই। আমরা খোঁজ খবর নিচ্ছি, আমরাও হয়তো তাদের কাছ থেকে আলাদাভাবে জানতে পারবো, তখন হয়তো এটা পরিষ্কার করে বলা যাবে। তবে এটা একটা সমাধানের দিকে যাচ্ছে, এই কথাটা এখন বলা যেতে পারে। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমরা শেখ আবদুল্লাহর কাছ থেকে এই যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বাস্তবায়ন পরিস্থিতি এবং রাশিয়ান ঋণ ব্যবহার এবং সামনে রাশিয়ার সাথে আমাদের যে এই ঋণের অর্থ নেওয়া এবং হচ্ছে সুদ পরিশোধ এবং আসল কবে থেকে পরিশোধ হবে 27 সাল থেকে বিস্তারিত জানলাম। হাতিল প্রেজেন্টস এই ইনসাইট যদি আপনাদের ভালো লাগে আপনারা লাইক করবেন, শেয়ার করবেন, আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।